নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখিকা ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসের পর্ব 11। শুনতে থাকুন আমি পদ্মজা। নিস্তব্ধতার অতল গহরে ডুবে গেছে পাতালপুরী। নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়েছে সব কোলাহল। অন্ধকারের চোখের প্রথম ঘরে লাশের মতো পড়ে আছে পদ্মজা। শরীরে এক ফোঁটাও শক্তি নেই। শুষ্ক নিষ্প্রাণ চোখ দুটো ছাদের দিকে স্থির হয়ে আছে অনন্তের খোঁজে। দরজার পাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে আমির। তার দৃষ্টি বিভ্রান্ত। চেতনা কোনো এক অজানা জগতে বিচরণ করছে। অনেকক্ষণ ধরে একটা ছোট পাথর কামড়াচ্ছে। মাঝে মধ্যে নিজের দাঁতে পাথর দিয়ে আঘাত করছে। শব্দ হচ্ছে ঠক ঠক ঠক। মজিদের তীক্ষ্ণ দৃষ্টি আমিরের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি স্পন্দন খেয়াল করছে। হাত কাঁপছে ছেলেটার। অব্যক্ত যন্ত্রণাগুলো বেরিয়ে আসছে প্রকাশ্যে। হঠাৎ আমির সেজদারত মানুষের মতো নত হলো। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো গা কাঁপানো আর্তনাদ। আঙুলগুলো মেঝের উপর আঁচড় কাটছে। মনে হচ্ছে সে কোনো অদৃশ্য অভিশাপের কবল থেকে মুক্তির জন্য আকুল হয়ে প্রার্থনা করছে। খলিল কিছু বলার জন্য প্রস্তুত হতেই মজিদ ইশারায় চুপ থাকতে বললেন। কিছু কিছু মুহূর্তে নীরবতাই শ্রেয়। নিস্তব্ধতা ভেঙে আমির সোজা হয়ে বসল। সূর্যাস্তের শেষ রশ্মির মতো তার চোখ রক্তিম আভায় জ্বলজ্বল করছে। মেঝেতে শুয়ে নিজের চুল টেনে ধরল। তার মনোজগতে বইছে প্রবল ঝড়। ডুবে যাচ্ছে সে অগাধ জলরাশির তলে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে প্রতি মুহূর্তে। কোন দিগন্তে গেলে পাবে মুক্তি তা খুঁজে পাচ্ছে না বিভ্রান্ত মন। মজিদ খলিলকে নিয়ে নীরবে উঠে চলে গেলেন। আমির উঠে দাঁড়ালো। পায়চারি করতে লাগলো ঘর জুড়ে। তার নিঃশ্বাস দ্রুত, অস্থির। করুণ এক স্মৃতির চিহ্ন হয়ে ঘাড়ের শুষ্ক রক্ত তার গেঞ্জিতে লেপ্টে আছে। একটা চেয়ার টেনে হেলান দিয়ে বসে চোখ বুঝতেই স্মৃতির পর্দায় ভেসে উঠল অতীতের এক মধুর মুহূর্ত। তারাখচিত আকাশ, এক নির্মল চাঁদ। তার নিচে পদ্মনীড়ের ছাদে সে পদ্মজাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদুমন্দ বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীটি আমার, তাই প্রতিটি নারীর আমাকে হিংসে করা উচিত। আমির আর ভাবতে পারল না। শরীর বেয়ে ঘাম ঝরছে, বড় অস্থির লাগছে। বোতল থেকেই ঢক ঢক করে পানি পান করলো সে। পর মুহূর্তেই এক পাশে পড়ে থাকা শাড়িটি হাতে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। ওটা পুড়ে ছাই হওয়ার আগে পর্যন্ত চেয়ে রইল এক দৃষ্টে। ঠোঁটজোড়া অস্বাভাবিক ভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার আয়েশি ভঙ্গিতে চেয়ারে বসে সিগারেট ধরালেন। তার চোখে গভীর চিন্তার ছায়া। খলিল উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমিরের হাব ভাব তো ভালো না ভাই। আলমগীরের মতো না আকাম কইরা ফেলে। মজিদ দৃঢ়তার সঙ্গে প্রত্যুত্তর দিলেন, এমন কিছু হবে না। আমির কখনো নিজের তৈরি সাম্রাজ্য ছাড়বে না। তুই এখন বের হয়ে যা, মন্ত্রীরা বসে আছে। হ্যাঁ, তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলো তো বাড়িকে সহায়তা সামলেছি। এখন কি ওকে বাইরে পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? ঠিক আছে, আমি তাহলে যাই।
কাঞ্চনপুরের চেয়ারম্যানকে শুক্রবারের দাওয়াত দিয়ে আসবি, কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, যে ভাইজান। খলিল বেরিয়ে গেল। মজিদ সিগারেটের ধোঁয়া ওড়ালেন। ধীরে ধীরে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ল। ধোঁয়ার দিকে তাকিয়ে ভাবলেন, পাতালপুরীর ভবিষ্যৎ দিন দিন এই ধোঁয়ার মতোই অস্পষ্ট ও রহস্যময় হয়ে উঠছে। আমিরের অবস্থা বেগতিক। কি হবে সামনে? আমির ধীর পায়ে হেঁটে পদ্মজার ঘরের সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত পর্যন্ত সময় লেগেছে। দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখল পদ্মজা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সে চুপচাপ ঘরে ঢুকলো। দরজা খোলার শব্দ শুনেও পদ্মজা ফিরে তাকালো না। সে নিশ্চল, যেন পাথরের মূর্তি। আমির কথা বলতে গিয়ে অনুভব করলো তার গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। সে পদ্মজার পায়ের কাছে বসে তার পা স্পর্শ করল। পদ্মজা পা সরিয়ে নিল না। আমির কিছুক্ষণ নীরবে বসে রইল। তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। কোনো জবাব দিল না পদ্মজা। আমির অস্বস্তি বোধ করছে। সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজা ঠিক মতো শ্বাসও নিতে পারবে না। তাই সে উঠে দাঁড়ালো। ঘর থেকে বের হওয়ার সময় শোনা গেল পদ্মজার শান্ত কণ্ঠস্বর, এই শক্তি আর বুদ্ধি ভালো কাজে লাগালে আপনি আরো বড় রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল আমির। বাইরে এসে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। তার চোখে মুখে বিষাদ। এমন সময় প্রধান দরজা থেকে মজিদ স্নেহাদ্র কণ্ঠে ডাকলেন, বাবু, এদিকে আয়। মজিদের আহ্বানে আমির ধীরে ধীরে এগিয়ে গেল। বাপ ছেলে পাশাপাশি গদিতে বসল। কথা শুরু করলেন মজিদ, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? শীতকালে হাওলাদাররা শীত বস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাবেশ হয়। শত শত মানুষ আসে। লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নিরাসক্ত কণ্ঠে উত্তর দিল, মনে আছে। মজিদ সতর্ক করে দিলেন, দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। ম্লান হাসলো আমির, আর কি ভেজাল করবে? মেরেই ফেলেছিলাম আর একটু হলে। মেরে ফেললে খুশি হবেন? মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবে, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। ও কিছু করবে না। আমি দ্বিতীয়বার আর ভুল করব না। কুয়েতের সময় যে বার্তা পাঠিয়েছি। এত অনুরোধ করার কি আছে? সময় মতো সব হয়ে যাবে। আপনি এখন সামনের কাজে মন দেন। আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ ছেলের পিঠ চাপড়ে বললেন, বাঘের বাচ্চা। যাওয়ার সময় বারেক ভাইকে আসতে বলবেন। তাহলে বাইরে কে থাকবে? তুই এখন এখানে থাক। আমির সম্মতি জানালো। এমনিতেও সে পদ্মজাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। মজিদ চলে যেতেই নিস্তব্ধতা চারিদিক থেকে গ্রাস করে ফেলল। ঘাড়ের ব্যথাটাও আগুনের মতো জ্বলছে। সেই জ্বালা ছড়িয়ে পড়ল সারা শরীরে। পদ্মজা যে ঘরে আছে সেই ঘরের দরজার দিকে তাকালো সে। ওদিক থেকে নজর সরিয়ে দৃষ্টি স্থির করলো নিজের ডান হাতের উপর। তার এক পাশে যেন রক্তের নদী বইছে।
অন্য পাশে স্বর্গীয় উদ্যান। ফুলের মাদক সুবাস তাকে টানছে অদৃশ্য বন্ধনে, কিন্তু রক্তের নদী, রক্তের লাল রং স্মরণ করিয়ে দিচ্ছে তার পেশা, রীতি, নেশা আর দায়িত্বের কথা। আমির ঠোঁট কামড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর দ্রুত পায়ে ফিরে এলো পদ্মজার ঘরে। ভেতরে আবছা আলো, পদ্মজা গভীর ঘুমে আচ্ছন্ন। তার হাতে এখনো হ্যান্ডকাপ রয়ে গেছে। জুতা খুলে নিঃশব্দে এগিয়ে গেল আমির, যাতে পদ্মজার ঘুম না ভাঙে। তার পা দুটো কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা দুই পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যে কত কঠিন, তা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। পদ্মজার পায়ের কাছে বসলো আমির। ফর্সা পা দুটি স্থির। তার ইচ্ছে করছে সেখানে লুটিয়ে পড়তে। সে ধীরে ধীরে বিছানায় উঠে বসলো। পদ্মজার মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। গলার দাগটা দেখার চেষ্টা করলে ভেঙে গেল পদ্মজার ঘুম। আমির তখন ঝুঁকেছিল। পদ্মজা সরে যেতে চাইলে সে তাকে জাপটে ধরল। বুকে মাথা রেখে শুনতে পেল স্বীয় বধূর হৃদয়ের স্পন্দন। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সঙ্গে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এইটুকু বলতে পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। সঙ্গে সঙ্গে পদ্মজাকে ছেড়ে দিল আমির। অন্যদিকে ফিরে শুতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বুকের ভেতর একটা অব্যক্ত যন্ত্রণা নিয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইল পদ্মজা। এতক্ষণ সে শক্ত ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন যেন মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে। নিজের প্রতি ঘৃণা জন্মালো। শত শত মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদল। ছাদের দিকে তাকিয়ে মনে মনে মা হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপীকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও। যাদের ভালোবাসাকে বাজিতে তুলতে হয়, রক্তারক্তির যুদ্ধে নামতে হয়, যারা বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখতে পারে না, তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার দুই চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সেদিন আপনার মনে হবে আপনার কারণে আর কারো ক্ষতি হবে না, পাপ হবে না। সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ, যেন কথা বলার মতো ভাষা তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। পৃথিবীতে তিনটি মানুষকে সে ভালোবেসেছে, তার মধ্যে দুজনই তার পাপের জন্য দূরে সরে গেছে। বাকি একজনও চলে যাওয়ার পথে। তবুও পারছে না সব ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। অশ্রুসিক্ত কণ্ঠে পদ্মজা বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন, আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে অত্যাচার করেছেন, খুন করেছেন। আল্লাহর দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে
কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ্য চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? পদ্মজার প্রতিটি শব্দ তীরের মতো বিঁধছে আমিরের হৃদয়ে। দুজনের মধ্যে অদৃশ্য একটা প্রাচীর গড়ে উঠেছে, যা ভেঙে ফেলার সাহস দুজনের কারো নেই। উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল আমির। অবিরাম ঝরছে পদ্মজার চোখের জল। সে কাতর কণ্ঠে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলল, আল্লাহ, এ কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেললে? খুব দ্রুত ফিরে এলো আমির, হাতে একটা তলোয়ার। সেটি বিছানায় রেখে প্যান্টের পকেট থেকে চাবি বের করলো। হ্যান্ডকাপ খুলে টেনে বসিয়ে দিল পদ্মজাকে। তারপর সেই তলোয়ারটি পদ্মজার সামনে ধরে শান্ত কণ্ঠে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার এখনো ব্যবহার করা হয়নি। খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো আমায় মুক্তি দিও। গায়ে কোনো কলঙ্ক রেখো না। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং মূল্যবান থাকবে। শুধু বেহেশতে দুজনের একসঙ্গে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের কথাগুলো শুনে শিহরণ বয়ে গেল পদ্মজার শরীরে। পাঁজরের হাড়গুলো যেন দুমড়ে মুচড়ে ফেলতে চাইছে হৃৎপিণ্ডটাকে। পদ্মজার দুই হাত নিজের মুঠোয় নিয়ে চুমু খেলো আমির। বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুব না। শপথ করছি আর কখনো ছুব না। তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল দ্রুত পায়ে। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইল পদ্মজা। তারপর চাদর খামচে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমার ভালোবাসায় কি কমতি ছিল? কেন এমন জীবন দিলে আল্লাহ? বর্তমানে ফাহিমা কখন যে কান্না শুরু করেছে তা নিজেও জানে না। তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো পদ্মজা, আপনি কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত, আক্ষেপের সুরে বলল ফাহিমা। পদ্মজা হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন? তুষারের বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা যে এমনও হতে পারে তা সে কল্পনাও করেনি। বলল, আমার মনে হয় আমির হাওলাদার চেষ্টা করেছিল এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেনি। আষ্টে পৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাপ। ঠোঁট কামড়ে হাসলো পদ্মজা। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এতটুকুতেই কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 11 এখানেই শেষ করলাম। আর আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।